আমি আমার ছোটবেলার কথা তো সবার একটা বিশেষ স্মরণীয় থাকেই। তো আমার জন্ম হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের রিষড়াতে। তো আমরা একান্ত পরিবার, মানে আমার জ্যাঠা কাকা, আমরা প্রায় 9 জন ভাই, মানে খুঁড়তো জ্যাঠাতো মিলে, আর প্রায় 10 জন বোন, সেইখানে বড় হয়। কিন্তু আমি যখন পরিবারে আসি তখন আমার দিদি বা কাজিন সিস্টার বা ব্রাদাররা তো ওরা তখন বড়। তো যখন আমার জ্ঞান হয়, মানে যখন আমি বুঝতে শিখি যে দেখি বাড়িতে সকালবেলা উঠলে দেখি কাকার ঘরে গান হচ্ছে, কি জ্যাঠার ঘরে গান হচ্ছে, দিদি কেউ গাইছে, কেউ দাদা তবলা বাজাচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে। এটা তো আমাদের বাঙালি পরিবারের একটা রীতিনীতি। আর আমি যখন ছোট থেকে বড় হয়েছি, আজ থেকে প্রায় 45 বছর আগে, তখন তো ব্যাপারটা আরও ওয়েস্ট বেঙ্গলে, মানে পশ্চিমবাংলার একটা পীঠস্থান সঙ্গীত, সেটা তো হয়েই ছিল একদম। তো সেই সময় আমার জ্যাঠা দাদা তবলা বাজাতেন আমাদের পরিবারে। তো সেই পরিবারে দাদার সাথে আমি, দাদা আমাকে গুরুজি বাড়িতে নিয়ে যেত। সেই সময় মানে আমি, আমার রিক্সাবাড়ি, সেখানে কোন্নগর বলে একটা স্টেশন আছে, অনেকেই জানেন আপনারা, সেখানে গুরুজি আছে। সেই সময় লোকের বাড়িতে বাড়িতে গিয়ে গুরুজিরা তবলা শেখাতো না বা গানও শেখাতো না। সেখানে কোনো স্কুলে বা কোনো ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে তখন আমাদের গান বাজনা শিখতে হতো। তো সেই আমরা প্রায় 7 কিলোমিটার সাইকেল চালিয়ে বা সেভাবে দাদা নিয়ে যেত, সেখানে গুরুজি কাছে শিখতাম। সে সময় বসে থাকতাম। তারপরে আমাদের পরিবার থেকে ডিসাইড হলো দাদা যখন গিটার বাজাবে, তখন এতজন গান করে, তো সেখানে একজন তবলাবাদক না থাকলে বারবার, তো সেই সময় তবলাবাদক পাওয়া খুব মুশকিল, মানে হয়তো সারা পাড়াতে বা সারা গ্রামে হয়তো একজন তবলা বাজায়, আর গান গাইছে অনেকে। তো দাদা বা পরিবার থেকে বাবা জ্যাঠারা ঠিক করে যে আমাকে তবলা শেখানো শুরু করা যায়। তো আমাকে দাদা সেখানে ওই গুরুজির কাছে ভর্তি করলেন। তার নাম হচ্ছে সুমন্ত চক্রবর্তী, পণ্ডিত সুমন্ত চক্রবর্তী। তার কাছ থেকে আমার হাতে করি শেখানো। সেখান থেকে আমি বিশারদ পাশ করি চণ্ডীগড় ঘরানা থেকে। এবার তখন আমার বয়স তো খুবই কম। তো ধীরে ধীরে যখন আমি বড় হতে থাকি, তখন আমি পাড়ায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে প্রোগ্রাম করে বেড়াই। এবং সেটা কিছুদিন পর, মানে সেটা তো ফট করে তবলা শিখেই বাজানো যায় না, মিনিমাম অন্তত 8-10 বছর প্র্যাকটিস না করে 6 স্টেজে বাজানো যায় না। সেটা খুব রীতিমতো রেয়াজ করে এবং খুব মানে জ্ঞানের সাথে এটা আগাতে হয়। একজন তবলাবাদককে তাকে গানটাও অনেকটা জানতে হয়, যেটা আমার একটা সুবিধা ছিল যে আমার পরিবারে সবাই গান বাজনা করে, কেউ গান গাইছে, কেউ গিটার বাজাচ্ছে, কেউ সেতার বাজাচ্ছে, কেউ নাচ করছে। সেই জন্য আমি ইভেন্টগুলো সম্বন্ধে খুব ওয়াকিবহল ছিলাম। যে দিদি একটা গান শিখে এসছে, ইমন রাগ পিয়া কি নাজারিয়া, ওখানে আমি সঙ্গে সঙ্গেই বললো এখানে খালি থেকে উঠবে, তো 3 তালে একটু লাগাও। আমি তখন 3 তালা ঠেকাটা আমি বাজিলাম, তখন আমার ওখানটায় গানের সাথে একটা সেট হয়ে গেল। এটা একটা শেখার একটা বিশাল একটা পর্ব, মানে আমাকে কোথায় খালি কোথায় সব দিকে ঢুকতে হবে সেটা জানতে হয়। তবলাদেরকে না জানলে আমি কাউকে সেটা তালিম দিতে পারবো না পরবর্তী ক্ষেত্রে গিয়ে। তো সেটা একটা ছিলই। তো সেটা আমার পরিবার থেকে আমি প্রচণ্ড ব্যাক পেয়েছি, মানে আমার দিদি দাদা এবং আমার মানে বাবা এবং জ্যাঠামশাইয়ের মাধ্যম দিয়ে। তারপরে পাড়ায় তো বাজাতাম, প্রচণ্ডই পাড়ায় বাজাতাম। একটু ধীরে ধীরে ওখানকার যারা জনপ্রিয় শিল্পী ছিলেন তারা আমাকে নিয়ে যেত। এই করতে করতে বড় ভাই মাধ্যমিক পাস করলাম। করার পর এখন রিক্সা থেকে কলকাতা আসাটা সেই সময়কার একটা বেশ জার্নি ছিল বলা যেতে পারে। ট্রান্সপোর্টটা আমাদের সবসময় ওয়েস্ট বেঙ্গল জন্য একটা কেরম কেরম ছিল। আচ্ছা, 25 বছর কিন্তু আরও প্রবলেম। তো সেইখান থেকে প্রথমে আমি দূরদর্শন একটা দাদার সাথে বাড়াতে আসি। তো আসার পর সেখানে যুবময়ী বলে যে সমস্তটা ছিল, সেখানে আমি পরীক্ষা দিয়ে আমি পাশ করে এবং সেটা রীতিমতন বাজাই। তারপর আমি কলকাতা যা যতগুলো আছে তাদের বাজাই, কেন আমি জগন্নাথ ঘোষের সাথে বাজাতাম, বাণী ঠাকুরের সাথে বাজাতাম এবং ক্যালকাটা করের সাথে বাজাতে আমি ওখানে বিভিন্ন সংস্থায় আমি রেডিওতে বাজিয়ে আমি সেখানটায় মানে অংশগ্রহণ করতাম। তো আমি তো ওই ছোট থেকে যেরকম আমি আকাশবাণী এবং দূরদর্শনে ঢুকে গেছিলাম। তারপরে আমাদের একটা ব্যাপার আছে যে বাংলা চলচ্চিত্রে বাজাবার জন্য একটা কার্ড করতে হয়, CCM, ক্যালকাটা সিনি মিউজিক অ্যাসোসিয়েশন। তো সেটা আমি পাশ করি। পাশ করার পর সেই সময় অসীম চ্যাটার্জি বলে একজন মিউজিশিয়ান ছিলেন, পাহাড়ি গাঙ্গুলি। সে আমার পরবর্তী জীবনের একজন গুরুজি, আমার তবলা আমায় শিখেছেন, উনি শঙ্কর ঘোষের স্টুডেন্ট ছিলেন। তো ওনার অতিক্রম বলে একটা পিকচার করেছেন, তা তো আমি অংশগ্রহণ করেছি, সেখানে আমি বাজিয়েছি, উনি নিয়ে গেছিলেন। কেন ওই কার্ড ছাড়া আমাদের গিল্ডে ঢোকা খুব মুশকিল। তো আমাকে ওনার একটা অ্যারেঞ্জার বা মিউজিক ডিরেক্টর আন্ডারে কাজ করতে হবে। আর এদিকে তো আমি ক্যালকাটা করে, তো সেই কল্যাণ সেন বড় আমার শ্রদ্ধেয় দাদা, তো ওনার সাথে আমি সারা মানে ওই 87 থেকে যতদিন আমি বম্বে যাই 95 পর্যন্ত আমি পূর্বদের গ্রুপে ক্যালকাটা করে বাজিয়ে এসেছি। তো সে সময় বিভিন্ন জায়গায় বাজাচ্ছি, এদিকে রেডিও, টিভি এবং বিভিন্ন শো এবং ক্যালকাটা কয়ার। কিন্তু আমার একটা সবসময় মনে হয়েছিল যে একটু ন্যাশনাল লেভেলে কাজ করি। কলকাতা আমার নিজের জায়গা, নিজের পীঠস্থান। তো সেখানটা থেকে আমার ওখানে মানে গিয়ে যদি আমি এটা লড়ে আসি না, ও সবাই আমায় বলেছে, গোলামদা বলেছে, বেবিদা বলেছে, প্রতাপ রয়, আমার নিজের দাদা, আমার পরিবার সবাই বলেছে আমরা তো আছি, তুই যা, কি অসুবিধা আছে।
কিছু না হলে লোকের তো একটা চেষ্টা তো করতে হবে সবার আগে, চেষ্টা না করলে আমি করলাম না, যেমন না কিছু বুঝলাম না সেটা নিয়ে। তো আমার একটা জিনিস মনে পড়ে সেই সময় যে রবীন্দ্র জৈন, সলিল চৌধুরী, মানে ওনারা একটা সিটিং করতেন। সেই সময় সিটিং করে গান বাজনাটা, যে কোনো হিন্দি ফিল্মের গান সেটা সিটিং করে, সেটা আমার খুব ছোটো থেকে একটা ইচ্ছা ছিল। ওর বড় বড় মানে গানে বাজানো, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার যদি আমি পাইনি, উনি 87-এ উনি মারা যান, আমি তারপরে তো 96-এ বম্বে যাই। তো সেই জন্য আমার ওই জায়গাটা নেওয়ার জন্য, ওই বড় আর্টিস্টদের মানে বাজাবার জন্য বা মিউজিক সাথে কাজ করার জন্য সেটা আমার বিশেষ ইচ্ছা। সেই জন্যই আমি শুধু মানে পূর্ব থেকে পশ্চিমে বাড়ি দেওয়া। সেটা গিয়ে আমি আপনাদের আশীর্বাদে অনেক কাজ করেছি। ওখানে গিয়ে আমি পরীক্ষা দিয়েছি 98-এ, যেটা সিএমএ বলে, ওটা সিনে মিউজিক অ্যাসোসিয়েশন, আর আমাদের কলকাতাতে হচ্ছে সিসিএমএ, কারণ ক্যালকাটা দুটোকে ভাগ করার জন্য এভাবে বলা হয়। আমি 98-এ অনলি ফর মানে অল ইন্ডিয়ার মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম সেই সময় 98-এ। সেটা কার্ডও আমাদের করতে, কারণ সেই কার্ড না হলে তো আমি তো পুরো মিউজিক ডিরেক্টরের আন্ডারে বাহাদুরে প্রথমে জিজ্ঞাসা করে যে কী কার্ড আছে তোমার, গিল্ডের কার্ড আছে কিনা। এটা আমাদের গিল্ডের কার্ড বলা হয়, মানে মিউজিশিয়ান কার্ড যেটা, সেটা করেছি। আমি প্রথম বাজাই যতীনের সাথে, তা ওনার বাবার সাথে আমি বাজাতাম, পণ্ডিত প্রতাপ নারায়ণ, সেটা ক্লাসিক্যাল। আর ওনার মাধ্যম দিয়ে আমি ওই ওনাদের ঘরানাতে ঢুকি। কিন্তু সেখানে গিয়ে ওই জিনিসটা আমি পেয়েছিলাম কিছুদিন, ওই যে সিটিং করে যতীনদা ওনারা ওইভাবে করে ওনার বাড়িতে মানে মিউজিশিয়ানরা আমাদের ডেকে সেইভাবে গান প্র্যাকটিস করে করে ওনারা গান রেকর্ডিং করতেন। একটা মজার কথা, মানে সুইচ বাটারি মানে সব যে কোনো মিউজিশিয়ানদের তো ওনাকে তো ভালো লাগবেই। আর ওনার সেই আমরা ছোটো থেকে সেই মানে পারিন্দা পিকচারে গান শুনে আসছি, মানে সে একটা আলাদাই ব্যাপার। তো আমার একজন দাদা ছিলেন, সেই দাদা সুর করতেন। তো ওনাকে দিয়ে সেই সময় আরতি মুখার্জি, আরতি দিয়ে এবং সুইচ বাটারকে দিয়ে দুটো সিডি অলরেডি উনি বানিয়ে ফেলেছিলেন। তো ওই যা হয় মিউজিশিয়ানদের যে আমাকে একটু দাদার কাছে নিয়ে যাও বা একটু যোগাযোগ করিয়ে দাও, এটা তো না হলে কারোর একজন সুপারিশ না থাকলে হয় না এই লাইনে, মানে একটা যোগাযোগের মাধ্যম হতেই হবে। তো প্রথমে উনি ওনার বাড়িতে আমায় পাঠান। ওনার একটা মানে গুরুকুল আছে, ওখানে প্রচুর ছেলে মেয়ে এসে উনি একটা উপরে বসেন, আসনে বসেন, আর নিচে অন্তত 50 জন লোক বসে থাকে, মানে স্টুডেন্ট ওনার। তো উনি একটা রাগ গায়, যেরকম হয় উনি গাইছেন সেটা উনি এবার রিপিট করছেন। তো সেই ক্লাসটাতে প্রথমে আমাকে ওই দাদা ওখানে বসার একটা চান্স করে, যেমন আমাদের একটা তবলা আছে যেমন একতাল 40 মানে 48 মাত্রা বিলম্বিত, সেটা আমি ঠিকানা বাজাচ্ছি। মানে সুইচবার করে উনি মানে ক্লাস নিচ্ছেন সেখানে, বা ওখান থেকে ওনার সাথে আমার একটা সঙ্গীত পরিবেশে বিল্ড আপ হয়, একটা রিলেশন। ওনার একজন মিসেস যে মানে পদ্মাজি, সেটা সাথে ওনার বিভিন্ন জায়গায় উনি কম্পিটিশনে জাজ হয়ে যেতেন, সেখান থেকে ওনার সাথে একটা রিলেশন, ওদের পরিবারের সাথে রিলেশন বিল্ড আপ হয়। একবার আমি কোনো আর্টিস্টের সাথে বাদে গেছি, সেইখানে গেস্ট আর্টিস্ট ছিলেন সুয়েজ ওয়াটকার। তো সেই সময় ওনাকে উনি পুরোপুরি 1.5 ঘন্টা গাইবেন, সেখানে ওনাকে বাজাতে হবে। সেটা একদম শুনে আমি মানে খুব আনন্দই পেলাম ভিতর থেকে, যেন সিনেমা জ্বালেন। প্রথম গানই ছিল ওটা ওনার। আর যেহেতু এইসব গানগুলো আমরা মানে বাজিয়ে আসি বা বাজিয়ে থাকি, তা সেগুলো ওনার সাথে পারফর্ম করতে আমার খুব একটা অসুবিধা হয়নি, এবং সেটা আমি খুব মানে দক্ষতার সাথে বাজিয়েছি, সেটা আমার অনেক আশীর্বাদ। এবং সামনে পদ্মাজি বসেছিলেন, উনি বললেন যে না না না, মানে একটা আই কন্ট্যাক্ট, বিকজ যে মানে ঠিক ঠিক যাচ্ছে, কেন যথারীতি একজন সেলিব্রিটি আর্টিস্ট। দাদার সাথে আমার তো মানে হৃদ্যতা, মানে মানে ঘরের সম্পর্ক বলা যেতে পারে। ঘরের সম্পর্ক বলতে উনি মানুষটা এত ভালো। ওনার মার সাথে আমি বাজিয়েছি, ওনার দিদি জায়াবু, ওনার বাবা, সবার সাথে একটা রিলেশন আমার। এবং পণ্ডিত অনুপ জলোটা, উনি এত ভালো মানুষ যে হোলির দিন আমি সকালবেলা প্রত্যেক বছর আমি ওনাকে ফোন করি, উনি বলে চলে আসো, আমি গিয়ে ওনাকে টিকা দিই, প্রণাম করি। তো উনি আমাকে মাথায় মানে কপালে আবির দিয়ে দেন। তো এটা আমার জীবনে একটা অনেক বড় পাওয়া, এবং ওনার সাথে বাজানো সেটা একটা বিশাল পাওয়া। এবং একই স্টেজে শেয়ার করেছি, এরকম হয়েছে ওনার সাথে দেবেন দা বলে একজন আছেন, তার সাথে একজন আছেন গোয়েল ত্রিপাঠী দিদি, তারই প্রোগ্রামে উনি সেই দিন রাতে 3.5 ঘন্টা ননস্টপ গান করেছেন। ভাবা যায় না, ননস্টপ একের পর এক গান। তো সেইখানটায় আমি বাজিয়েছি, উনি উইংস থেকে উনি আমাকে আশীর্বাদ করলো, উনি শুনলো প্রোগ্রামটা আমার। এটা একটা আমি খুব মানে আমার। তারপর আমি যখন কিছু একটা ব্রেক হলো 5 মিনিটে, তাই না যে पंडित जी आप ऐसे कैसे गा सकते हैं? तो बोलছে ये तो मैं माइक के साथ खिलौना खेलता हूँ, 3.5 ঘন্টা খেলে না, মানে এটা বড় বাত है। তো এইগুলো আমি দেখেছি ওনাকে অনেক কাছ থেকে। সান্দার সাথে নাম আমি 5 বার বাজিয়েছি। সান্দাকে আমি রাজাদা বলে ডাকি,
শানদার ডাক নাম হচ্ছে রাজা, ভালো নাম হচ্ছে শান্তনু মুখোপাধ্যায়। শানদা খুব ভালো মানুষ। লাস্ট একটা বাজিয়েছি এই রুমুর ঝুমুর পায় বলে একটা গানের স্টেজে এসেছে, তাই জন্য দাদা একটা কিন্তু ঘুমুরে একটা পার্ট আছে, কিন্তু হ্যাঁ তুই 4টে দিবি তারপর আমি ভিতরে ঢুকবো, এটা মানে এই ধরনের কথাবার্তা। তো শানদার যে মা মানে উনি আছেন, ওনার যে পিসি আছে, সেগুলোর সাথে তাদের সাথে আমার বেশ একটা ভালো সম্পর্ক। এবং শানদা এমন একটা ভালো মানুষ, যেহেতু মার্সিডিজ নিয়ে যাচ্ছে, আমরা স্টুডিওতে কালার একটা জায়গায় বাড়াতে গিয়েছিলাম, দাঁড়িয়ে বলো কি রেখে আছিস, কখন ঠিক কখন হবে, আমি এটা ড্রেস করে আসছি। এবং আর একটা কথা আমি বলি, আমি 2001-এ প্রথম যখন ওনার সাথে আমি বাজাই, ইটিভি বাংলা একটা চ্যানেল ছিল আমাদের, তার যারা মানে মানে যারা বাঙালিরা আমাদের মানে যারা মানে সে সময় নাম করতে উঠেছে, যেমন ওনার একটা তান্হা দিল একটা গান ছিল, তার মুসি মুসি হাসি, যখন উনি জাস্ট এটা জাস্ট ব্যাক এসে 98-99 এর ওইসব ব্যাপারটা, তো আমি তখন মানে ওই তাদের এইটা বিল্ড আপ করা, দাদা এরকম গান গেছে, আমরা তখন ফ্লোরে, তখন বললাম না আমি যখন চলে আসছি, কিন্তু তখন তো দাদা অলরেডি নাম করে ফেলেছে। তো সেই সময় আমরা তারপরে ওনার না ওনাকে কেন ফ্লোরে আনবো, ফ্লোরে তো ঠিক আনা ঠিক না, তো আমরা তো ওনার ওই যে রুমটা যেটা দেওয়া হয় যখন আর্টিস্টের থাকে রেস্টরুমে উনি বসে আছেন, তো সেখান থেকে আমরা একটা প্র্যাকটিস করলাম, তারপরে ওখানে গিয়ে আমরা মানে গ্রিন রুমে যে উনি বসেছেন সেখান থেকে। তো এটা রাজাটাকে আমরা অনেকবার দেখেছি, এবং রাজার সাথে একটা রবীন্দ্রসঙ্গীত গাইছে, উনি কথাটা ভুলে যাচ্ছে, তারপরে আমি গীতিবিন্দ্রে রেখে ওনাকে দিলাম এই মানে নিচে মানে স্টেজের নিচে, উনি চেয়ারে বসে আছে, ওনার মা আছেন, এরকম অনেক কথা। একটা মমতা আছে সেই জি বাংলার টিভিতে উনি গান গেতে এসেছিল, ওনাকে আমি দেখেছিলাম। আমরা তো দেখুন এরা আমার ছোটবেলা সব আর্টিস্ট, মানে এরকম মাইকটা নিল, মানে আমরা যেরকম খুব বাংলা কথা বলছি, মানে বাঘের বাচ্চা যাকে বলে, মানে অসাধারণভাবে গান গিয়ে গেলেন। দাদাকে ওইভাবে পেয়েছি, তারপর ওনার সাথে দু একবার অসুবিধা বলেছিল, আমার সাথে গিটার আর কিবোর্ড বাজায়, সে নিয়ে গিয়েছিল, ওনার সাথে ভালো সম্পর্ক ছিল, সেভাবে স্টুডিওতে দেখা, ওনার একটা স্টুডিও ছিল, সেখানে আমরা গিয়েছি, গিয়ে বাজিয়েছি অনেক, জোজোর সাথে বাজিয়েছি, কিন্তু একবারই বাজিয়েছি জোজোর সাথে, কিন্তু তারপরে সে যখন যে স্লো খিড়কি খোলে ওই সময়, তারপর থেকে জোজোদার সাথে সেভাবে আর যোগাযোগ হয়ে আমার ওঠে। কিন্তু রিচার সঙ্গে রিচাদির সাথে ওনার যে ফোকটা অসাধারণ, মানে আমি বললাম দিদি যখন তুমি কোথাও গাইবে কিন্তু আমাকে ডেকে নিও, কিন্তু মানে এরকম একটা ব্যাপার, মানে এত সুন্দর লাগে ওনার সাথে বাজাতে, আমরা মুগ্ধ হয়ে যাই। অভিজিতের সাথে একটা দাদা ভাইয়ের সম্পর্ক। অভিজিৎ দা সরস্বতী পুজো করে, দুর্গা পুজো করে, সবাই জানে সেটা, মানে দুর্গা পুজোটা খুব নাম করে একটা লোকানওয়ালার একটা পুজো, মানে কোনো আর্টিস্ট বা বলিউডের যে আসে না তা নয়, সজনা দেশেও ঢাক বাজে আমার সামনে। আর সরস্বতী পুজোর আগের দিন রাতে একটা প্রোগ্রাম করে, যেখানে উনি পুরোপুরি থাকে এবং থেকে প্রোগ্রামটা উনি দেখাশোনা করে। তো এছাড়া তো দাদার সাথে বিভিন্ন জায়গায় বাজিয়েছি, তো সেই সময়টায় উনি এর সাথে একটা গান গাইলো বা উনি দেখাশোনা করছে। এবং ওনার যেটা সব থেকে ভালো লাগে, মানে আমরা বাজিতে এসে ওখানে তো খাওয়া দাওয়ার ব্যাপার থেকে আমরা খেয়ে দিয়ে যখন এবার দাদা এসে মানে কাউকে আমাদের একটা প্রেমের খাওয়া হলো, মানে উনি দেখা করবেন যে তোরা যা, তারপরে উনি ওরা আবার মানে হয়তো গল্প করছেন বা খিচুড়ি ডিনার করছেন, সেরকম একটা ব্যাপার। এই ওনার একটা অসাধারণ একটা ভালোবাসা। আর দিদি তো আমি যবে আমি গেছি মানে 2000 থেকে, আমি একদিন একটা সকালে ফোন করেছিলাম, দিদি আপনার সাথে আমি বাজাতে চাই। তো বলছি তুই কার সাথে বাজাতে আগে, আমি না কল্যাণ সেন বাট, বলছো তো তাহলে কালকে সকালে চলে আসো। মানে কল্যাণদার সাথে দিদির এতই একটা রিলেশন যে কল্যাণদার নাম শুনে যে আমি ক্যালকাটা করে বাজাতাম, তো অলরেডি তুমি এসো আর বাজাও। সেগুলো থেকে টানা আমি বহুদিন ওনার সাথে বাইরের দিকে সঙ্গত করতাম বিভিন্ন। অ্যাকচুয়ালি দিদি বম্বেতে সে সময় একটা শো করতেন না, যা করতেন এখানে এসে উনি প্রোগ্রাম করতেন। ওনার যে কল্যাণ, ওনার ভাই বেশি দৌলত, মানে সবসময় সারাদিন উনিই বাজিয়েছেন তার দিদির সাথে, কিন্তু বম্বের সাইডে বাজানো বা ওনার সাথে প্র্যাকটিস করানো, ওনার কাছে থাকা, ওনার সাথে মানে গেলে উনি আমাকে একটা বলো না কিছু খেয়ে নে, কিছু খেতে না খেয়ে বাজাবে কি করে। তো উনি অনেক রাত পর্যন্ত আমার সাথে প্র্যাকটিস করতেন, বিকজ রাত্রি 12:30 এরকম সময় উনি প্র্যাকটিস করতেন, মানে সন্ধ্যা থেকে বসেছে, কিন্তু উনি গান নিয়ে বসলে আমার একদম কোনো মানে সময় জ্ঞান থাকতো না। উনি হচ্ছে ক্লাসিক্যাল সিঙ্গার, মানে যে ওনার সাথে প্রথমে আমি কঙ্কনা ব্যানার্জি, মানে ওনার যে মানে আমির খান যে স্টুডেন্ট কঙ্কনাজি, ওনারও পরবর্তী ক্ষেত্রে স্টুডেন্ট হয়েছেন। আমি কঙ্কনা দিকে প্রথমে আমি জানতাম, বিদর্শী কঙ্কনা বন্দ্যোপাধ্যায়। তো যাওয়ার পর কঙ্কনাদি বললো যে আমার গুরুজির সাথে তোমাকে আমি পরিচয় করাই, মানে যিনি নাকি আমাদের জ্যোতি মিউজিক ডিরেক্টর বলিউডের জ্যোতি ললিতের পিতা এবং যশরাজের বড় ভাই। তো সেইখানে কঙ্কনাদির সাথে বাজাবার বললো পণ্ডিতজির সাথে তুমি করো। এখন পণ্ডিতজির একটা বন্দিশ গায়ে, সেটা হচ্ছে ঝুমরা।
ঝুমরা তাল আমাদের যে 14 মাত্রা, সেটা উনি যেটা আমরা একতালে যে 48টা করি, যে 38 মাত্রা মানে 12x4, আর উনি যে 14x4 56 মাত্রা একটা গান উনি গায়, সেটা খুব কম লোকে গায় ভারতবর্ষের লোকে। তো সেটা আমি অ্যাকচুয়ালি বাজাতে জানতাম না, কারণ আমাদের কলকাতা শহরে 46টাই বেশি চলে। যেমন এখানে পণ্ডিতজিরা আজাপতি আছেন, বসিয়ে দিয়ে আছেন, ওনারা এই 48 হয়তো ঝুমরাও গায়, কিন্তু আমাদের কলকাতার এইখানে এটা বেশি বোঝো। কিন্তু পণ্ডিতজি সেটা আমাকে বোলটা মানে কঙ্কনাদের সাথে শিখিয়ে দেয় এবং বোলটার সাথে করে, এবং গানের সাথে না বাজানো পর্যন্ত সেটা হ্যাবিচুড হয় না। তো সেটা পণ্ডিতের সাথে বাজিয়ে 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 আমি এটা তৈরি, এবং সেটা কঙ্কনা দিয়ে আমাকে 98-এ একটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে হয়েছিল গোয়ার পাঞ্জিম শহরে, সেখানে কঙ্কনা কিন্তু আমাকে বাজাতে নিয়ে গিয়েছিল। সেটা আমার কাছে অনেকদিন 5 দিন 6 দিন ছিলাম, ওই প্রথম গোয়াতে আমার যাওয়াটা। ছোট থেকে গোয়ার অনেক কথা শুনেছি, সেখানে খুব রাজকীয়ভাবে থাকা দিদি রেখেছিলেন, মানে সাইকেল হাউসে ছিলাম আমরা, প্রত্যেকজনের এক একটা ঘর, দিদির সাথে 2টো প্রোগ্রাম করেছি ওখানে। এছাড়া তো এসে তো আরো বম্বের বাইরেও অনেক শো করলাম। মানিদি যেটা চালাতেন সেটা হচ্ছে কিংশুক বলে একটা গোষ্ঠী ছিল, যেটা নাকি সুচিত্রা, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত মুখার্জির সৃষ্টি। সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু বাণীদি ওটা চালাতেন। সেটা আপনারা জানেন, ওই বালিগঞ্জ পাড়ি থেকে ওই ল কলেজের অপোজিটে উনি ছিল। তো আমি সেখানে গেলাম, একদিন দিদির সাথে কথা বললাম যে দিদি আমি আপনারা বলতে পারেন যে আমি যেটা করেছি সব নিজে নিজে মুভ করেছি, মানে আমি নিজে গিয়ে পরিচয় হয়েছি, আমি নিজে গেছি, বলেছি, আমি আমার বাজনা শুনিয়েছি। তারা সব জায়গায় কি বাজনা তার না শোনালে তো হবে না, তুমি কতটা জানো তুমি। তো বাণীদি বললো আমার বুধবার করে ক্লাস হয়, আমার এখনো মনে আছে যে তুই 5টার সময় চলে আসবি। তারপরে এই যে শুরু হলো, সেই শুরু মানে আমি যতদিন কলকাতা ছিলাম আমি বাজিয়েছি। এবং শুধু তাই নয়, আমি মাহাসেনের সাথে আমি বাজিয়েছি সেই বিষ্ণুপুর বাগরু থেকে। সে উনি একটা বড়, আমরা গেছিলাম সেখানে, গিয়েছিলাম বাণী ঠাকুর, বাণীদি নিয়ে গেছিলাম আমাকে, নরেন মুখার্জি, বাণী ঠাকুর, সৌম্য ভট্টাচার্য এবং মাহাসেন। কিন্তু বাণীদির সাথে তখন বাজাতেন তরুণ দাস সামথিং, দাদাটার নাম, সে বাজাতো। কিন্তু তখন আমরা এত ঘরোয়া হয়ে গেছি, সেখানেও বাঁকুড়া সার্কিট হাউসে ছিলাম, সবাই সবার সাথেই বাজাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার। তো সেই সময় মায়াদির সাথে বাজাবার আমার একটা সৌভাগ্য হয়েছিল, আমরা একসাথে থেকেছি। এবং মায়াদি সেখানে একদিন আমাদের লাস্ট দিন একটা পার্টিও দিয়েছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে সৌম্য ভট্টাচার্য যেমন আমাদের ক্যালকাটার উনি ডান্সের ডিরেক্টর ছিলেন, আমাদের সামনেই কত কথা, সেই উনি উইলস খেতেন, সেটা দেখতাম, খুব এসব গল্প সব। আর বাণীদির পর আমি রেজনা বন্যাদির, মানে আমরা বন্যাদি বলি, বন্যাদির সাথে আমার প্রথম বম্বেতে বাজানো, সেটা হচ্ছে প্রায় 99 কি 98। ওখানে একটা বড় সব থেকে পুরনো পুজো বম্বের দুর্গাবাড়ি বলে একটা আছে, সেখানকার যে মানে মিউজিক কালচারটা দেখে সেটা হচ্ছে আমাদের এখানে শেখর চ্যাটার্জি যে অভিনেতা, তার মেয়ে সুস্মিতা মিত্র, সুস্মিতা দিয়ে আমাদের, সে আমাকে একদিন হঠাৎ করে ফোন করলো, বাসু তুমি তো বাজাবে এবং আমার 3টে মিউজিশিয়ান চাই। তা বললো কী ব্যাপার, উনি আমেরিকা থেকে ফোন করেছে, মানে বন্যাদি আমেরিকা থেকে ফোন করেছে যে একটা বাঁশি, একটা কিবোর্ড, একটা পারকাশন আর তবলা খোল। আমি বললাম দাদি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার ওরকম একটা সেলিব্রিটি আর্টিস্ট, ওনার গান তো শুনতে ইচ্ছে করে, আমরা বাজাবো কি, মানে আরও বাজাই। তো যাই হোক, সেটা দিন বলা এই সব আমাদের তো আগে থেকে সব ঠিকঠাক থাকে, যে উনি এসে বসবেন, মানে কোথায় থাকবে। উনি ফিল্ম ডিভিশনে ছিলেন, পেটার রোডে আমাদের ফিল্ম, ওখানে গেস্ট হাউস উনি ছিলেন। তো আমি 2জন মিউজিশিয়ানকে নিয়ে গেলাম। তারপরে বাৎসরিক বেলা অ্যাকচুয়ালি একটা শোতে ছিল, উনি খুব বিজি, উনি হিমালয়ের সাথে বাজাতেন, তো দিলীপ দা, তাই উনি পরে এসে রিহার্সাল করেছিলেন। আমি কিবোর্ড আর পারকাশন দিয়ে আমরা একটা রিহার্সাল করলাম। আমরা যে ছিন্ন পাতায় সাজাই তরণী, এইসব ওরা কি আর দেখবো, একটু দেখে নিল। আর রূপাদি ওনার সাথে ওনার যে সব কিছু দেখাশোনা করে, রূপাদির সাথে এখনো দাদা ভাই বন্দিদি রিলেশন আমার সাথে একটা। ও বনদির সাথে সেখানে একটা আমার বাজনা শুরু হলো। তারপরে উনি সেই সময় বলেছিলেন যে আরো 3-4টা প্রোগ্রাম আছে, তুমি করে দাও, কিন্তু পুজোর সময় ছিল ব্যাপারটা, কিন্তু সেটা আমি করতে পারিনি। কিন্তু সেটা আবার পরবর্তী ক্ষেত্রে থেকে আর একটা বম্বে যারা সংস্থা জন্য এক্স শান্তিনিকেতন গ্রুপ, মানে যারা শান্তিনিকেতন থেকে পাস করেছেন, তাদের একটা গোষ্ঠী আছে, খুব স্ট্রং গ্রুপ, এবং সব কোয়ালিটি, সব দিদিরা দাদারা সব একটা বিশাল। তখন আমার ওরা বোনার দিকে নিয়ে এসেছিল একবার। কিন্তু সেখানে একটা মজার কথা, তো সেই সময় পরিণীতা বলে একটা পিকচার আমরা সবাই জানেন, একটা প্রচণ্ড সাইফ আলি খানের একটা বই, সেটা রিলিজ হয়। এবং সেই সময় একটা গান ছিল শ্রেয়া ঘোষালের, যে পিউ বলে পিয়া বলে, সেদিন চিফ গেস্ট ছিল শান্তনুদা এবং শ্রেয়া ঘোষাল। ওরা সামনে থেকে পুরো প্রোগ্রামটা আমার দেখেছে। এবং শ্রেয়া ঘোষাল উইংসে আসে, এবং কেননা সেই রীতা মুখার্জি, যেটা ওনার যে এখন মানে শাশুড়ি মা হয়েছেন,
তা রীতাদি হচ্ছে শান্তিনিকেতন, ওনারা দুজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, হচ্ছে সায়েন্টিস্ট। তো রীতাদি সাথে যেহেতু পরিচয় ছিল, ওরা একই জায়গায় থাকতো, তো সে সময় দেখেছি সে একবার এসে দাঁড়িয়ে আছে, আমাদের প্রোগ্রাম শুনলো, সেটা একটা বেশ ভালো লাগলো, সান্ত্বনতা ছিল। এইভাবে মোনাদির সাথে সেকেন্ড টাইম একটা বাজানো, একটা হয় যেন আমরা যারা তবলা বাজিয়ে, দিদি আজকে কি কি স্কেলে তবলা মেলাবো, বলে ঠিক আছে স্টেজে হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমরা জানতাম যে রবির সাথে এই প্যাটার্নের তবলাগুলো লাগে, মানে সেটা বড়কে তবলা, একটা খোল, একটা এটা। তো এইভাবে আমার বিভিন্ন আর্টিস্টের সাথে বাজানো এবং আমার জীবনের একটা পাওয়া। ভারতে তো আমি ভারতের মানে কোনো জায়গা বাকি নেই, মানে কোনো শহর বাকি নেই যে আমি সেখানে শুরু করতে চাই। তো লখনৌতে গেছি 3-4 বার, ব্যাঙ্গালোর তো গেছি, ব্যাঙ্গালোর তো মানে ঘর বাড়ি হয়ে গেছে, পুনাতে তো একদম খুব যাওয়া হয়। তো লখনৌতে যে গেছি সেখানে ওখানকার যে একটা কাবাব, ওটা একটা মানে খুবই মানে একটা সুন্দর একটা খাবার। সেটা মানে ওখানে যেখানেই মানে প্রোগ্রাম করা যাওয়ার পর ওটা লাস্টে ডিনারে একটা থাকবেই, একটা মানে ওটা একটা স্পেশাল একটা আইটেম। ওখানকার আর্টিস্টদের যেই আসবে তাদের সেইভাবে ওরা মানে খাওয়াবেন, ওখানকার অর্গানাইজাররা বা যারা শো করে ওখানে। এবং আমি এছাড়াও আমি ভারতবর্ষের বাইরে অনেক জায়গায় শো করতে গেছি, সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া, মাস্কাট, দুবাই, বাহরিন, বিভিন্ন জায়গায় গেছি শো করতে। সেখানে তবলা যে আমি যে সাবজেক্টটা বাজাই, বিদেশি যারা ওখানে থাকে তারা সেটাকে খুব সম্মান দেয়। এবং আমার কাছে 2-1 এসে বলেছে যে এটা কি করে বাজানো হয়, আপনাদের হাতটা কি করে চলে, এত আপনারা ফার্স্ট কি করে বাজাতে পারেন, এটা কি ম্যাজিক আছে কিনা। আর ওটা কিছুই না, এটা জাস্ট একটা সাধনার মাধ্যমে, এটা আপনি ওটা শিখলে না আপনি আগাতে পারেন, এগুলো একটা বিশেষ ব্যাপার। তারপরে বিদেশিকে যেটা মজা হয়, আমাদের যেদিন লাস্টের শোটা হয়ে যায় এবং সব কান্ট্রিতে একটা বেশ ঘোরা হয়, সেটা আমরা খুব এনজয় করি, তখন রিল্যাক্স, তখন কোনো কাজ থাকে না। মানে যে কোনো আর্টিস্ট আমিও তো ফিল করি যে মানে যতক্ষণ ধরুন আমি একটা সিন করে বাজাতে গেছি, যার সাথে বাজাতে গেছি, যিনি আমায় নিয়ে গেছে, যে আর্টিস্ট নিয়ে গেছেন, তার কাজটা হয়ে যাবার পরে কিন্তু শান্তি পাওয়া যায়। ততক্ষণ কিন্তু মাথার মধ্যে একটা তন্দার মতন আমাদের ঘুরতে থাকে, কি জানি কোনোটা ভালো হবে তো, কেরম হবে রে বাবা, মানে কি করে ভালো করে গাওয়া যায়, মানে আরো কত ভালো বাজানো যায়। তো এটা একটা আমার মনে হয় যে কোনো আর্টিস্টের ক্ষেত্রে থাকে, সে ভারতবর্ষে এখন পৃথিবীর যে কোনো বড় আর্টিস্ট হোক, যে আর্টিস্ট হোক, সবার কাছে থাকে এবং থাকা উচিতই। তো সেটা যখন আমরা নামাতে পারি সম্মানের সাথে, তারপরে মনে যেন ঠিক আছে গিয়ে তুমি সেটা ফ্রেশ হয়ে আবার একটা ঘুরতে যাওয়া। যেমন আমরা মনে করে সিঙ্গাপুরের কথা আমার বেশি মনে করি, আমার শহরটা খুব ভালো লেগেছে, মানে আমি যেখানে দাঁড়াই সেখানেই ছবি তুলেছি এটা। এবং ওই একটা আছে সিংহের মুখ থেকে যে জলটা, ওইখানটা, ওই জায়গাটা অপূর্ব সুন্দর লাগে। এবং সারা রাত আমি সিঙ্গাপুর ঘুরেছিলাম এবং ব্যাংকক থেকে খুব মার্কেটিং করেছি, মানে ওখানে খুব আমাদের মতো মানে ভারতবর্ষের মতন ওই জায়গাটা। আমি যখন মানে যদি আমি কলকাতার ছোট্ট থেকে বলতে চাই, মানে একজন খুব শিল্পী ছিলেন জবমালা ঘোষ, উনি ছড়ার গান গাইতেন। এখানে থাকে আমাদের জয়জয়ন্তী আপারের ম্যান্ডেভিলা গার্ডেন্স 2, সেখানে অনেক বড় বড় আর্টিস্ট থাকেন, অনু ঘোষাল থাকেন, তারপরে আমাদের অমলা শঙ্কর থাকেন, এবং অনেক একজন ভালো অর্গানাইজার তোষণ ঘোষ থাকেন ওই বিল্ডিংয়ের, যমুনাদি ওখানে থাকতেন। আমি গিয়ে বাজাতাম, মানে উনি আমাকে একদম মানে তখন ওনারও বয়স অনেক, এবং ওনার যে হাজব্যান্ড ছিল হাইকোর্টের উকিল কমল ঘোষ, ওনারা আমাকে একদম সন্তানের মতন ভালোবাসত। এবং আমার রিসার বাড়িতে, এবং রিসা একটা অনেক বছরের পুরনো একটা মেলা হয় রিসা মিউনিসিপালিটি থেকে, মানে প্রায় 35-37 বছরের পুরনো, সেখানে ওনাকে আমি গান গাইতে নিয়ে গিয়েছিলাম। তো ওই দিদির কথা আমার খুব মনে পড়ে। কিন্তু আমি বম্বে যাওয়ার কিছুদিন বাদে উনি আর এই পৃথিবী থেকে উনি চলে যায়, সেটা খুব দুঃখজনক। এবং উনি আমাকে পরিচয় করেছিলেন আমাদের বম্বে শহরের অনেক বড় একজন অ্যারেঞ্জার, সেই দাদাটাই আমাকে বলেছিলেন যে দিদি আর নেই। তো সেটা খুব দুঃখজনক ব্যাপার একটা আমার। এবং বাণীদির সাথে আমি বাজিয়ে খুব আমি আনন্দ পেয়েছি, উনি অত বড় আর্টিস্ট সেখানে। এবং আমাদের ক্যালকার করে যে কল্যাণ সেন বরার, সেই ক্ষেত্রে দাদার কাছে আজও আমার সাথে সেভাবে সম্পর্ক আছে, একটা শ্রদ্ধার সাথে সম্পর্ক আছে, সেখান থেকে অনেক শিক্ষাও আমরা পেয়েছি। এইভাবে করতে করতে যখন আমি বম্বে পাড়ি দিই, বম্বেতে গিয়ে যেরকম আমি আগেও বলেছি যে অনুজনের কাছ থেকে অনেক ভালোবাসা পাই, কাজ করে অনেক আনন্দ পাই, আরতির কাছ থেকে অনেক ভালোবাসা পাই, রাজা দামান শান্তনু মানে শান্তার কাছ থেকে আমি ভালোবাসা পাই, অভিজিতের কাছ থেকে ভালোবাসা পাই। এবং কুমার শানুদার সাথে আমার একটা সময় ফোনে অনেক কথা হতো। তো এবং একটা ঘটনা আমি বলি, মানে আমরা একটা পার্টি তোমার গান বাজাচ্ছি, কুছ না খাও কুছ না খাও। তো আমি দাদাকে ফোন লাগালাম সেই ওইখান থেকে, তা ফোন করে বললাম যে দাদা দেখো তোমার গান করে আমরা
ওই বিটটা বাজে বলবো, বলছে তোরা এনজয় কর, আছি তোদের সাথে। মানে এই যে একটা ব্যাপার, এটা মানে অসাধারণ একটা, মানে ওর একটা সেলিব্রিটি আর্টিস্ট, মানে আমাদের দেশের একটা এরকম বিখ্যাত একটা আর্টিস্ট। ও আর একটা ভালো কথা, আমি রিসেন্ট পূজার সংখ্যা একটা গান, পুজো এলো রে, একটা গানে আমারই ঢাক বাজানো দাদা পুরো গেছে। গানটা আমার কাছে আছে, গানটা আমি আপনাদের শোনাতে পারি, দেখাতে পারি, সেটা আমি বাজিয়েছি দাদা। এই পুজোতে রিলিজ হলো গানটা। সেরকম সেটা তো বলবোই, যেমন আশা ভোসলে, লতা মঙ্গেশকর, যদিও লতা মঙ্গেশকরের বা আশা ভোসলের বাড়িতে আমি অনেকবার, মানে 10 বার আমি গেছি এবং ওনাদের গণপতিতে সবাইকে আমি পেয়েছি একসাথে, কিন্তু বাজাবার সুযোগটা সেভাবে হয়ে ওঠেনি, কারণ ওনারা অনেক সিনিয়র আমার থেকে, আর বম্বেতে একটা ফুল মিউজিক টিম কাজ করে। আমি ওনারা যখন একদম পিক পর্যায়ে, তখন তো আমি সেখানে যাইও নি, এবং সেইখানে আমি ঢুকতেও পারি না, ঢুকতে পারি মানে সেই পরিবেশটা তৈরি হয়ে যায়নি, তখন আমি অনেক ছোট লেভেলে পড়ি। আর বম্বের অনেক গুণী বড় বড় আর্টিস্ট, বড় বড় শিল্পী যারা সারা জীবন ধরে ওনাদের সাথে বাজিয়ে এসেছেন, তারা সেই টিমওয়ার্কটাই কাজ করে ওখানটায়, আর সেটা তো একটা আছেই। তো সেটা আমার একটা খুব দুঃখ, এবং আমার মনে হতো যে যেমন সলিল চৌধুরী, সদ্যেও ওনার সাথে যদি আমি ওনার সিটিংয়ে বাজাতে পারতাম, সেটা আমার একটা, তারপরে হেমন্ত মুখার্জির সাথে যদিও আমি ওনার সাথে একটা গানে আমি বাজাতে আমার জীবনের সৌভাগ্য। গেরিস্টান হোটেলে রজনীগন্ধা বলে একটা মানে একটা হলে একটা প্রোগ্রাম হতো, মাইকেল মধুসূদন অ্যাওয়ার্ড দেওয়া হতো, সেখানে উনি একটা অ্যাওয়ার্ড নিতে গিয়েছেন, তো সেখানে একটা গান ওনার সাথে বাজানো আমার জীবনের সুযোগ হয়, তার সাথে ওইভাবে ওনাকে পেয়েছি ওনাকে, কিন্তু সলিল চৌধুরী হিসেবে পাইনি। কিন্তু সলিল চৌধুরীর বাড়িতে গিয়ে আমি 2 বার গেছি, কেন ওনার এক কন্যা আমার সাথে প্র্যাকটিস করেছেন, উনি পরীক্ষা দিয়েছিলেন। আমাদের সুচিতা মিত্রের যে রবীন্দ্রের যে স্কুলটা আছে, সেই স্কুলে একটা পরীক্ষা হয়, আমাদের বম্বের একটা বড় একটা রবীন্দ্রসঙ্গীতের সংস্থা আছে, সেটা অ্যাফিলিয়েট বাই রবিতীর্থ, সেটার নাম হচ্ছে শাহানা, তার আমি তবলাবাদক, মানে পুরোপুরি 25 বছরের বাজাই। সেইখানে তুলি দিয়ে, মানে আমাদের সদ্য সলিল চৌধুরীর মেয়ে ওখান থেকে পরীক্ষা দেয় এবং তুলি দিয়ে আমাকে আমার বাড়িতে নিয়ে যায়। তো বলো বাপির এইসব ব্যাপার আর সব, তো আমি তো খুব মুগ্ধ হয়ে গেলাম, বলে এই বাপি এই হারমোনিয়ামটা বাজাতে, বাপির মাধ্যমে আমাদের সদ্য সলিল চৌধুরীর কথা বলছি। তা আমি মানে যদি একটু হারমোনিয়াম বাজাতে পারি, আমি গিয়ে কিন্তু বাজালাম হারমোনিয়ামটা, কেন ওনার হাত ওখানে স্পর্শ আছে আমার, মানে এটা একটা, এগুলো মানে আমাদের আর্টিস্টরা একটু খুব ছোট ছোট একটা, মানে কি বলবো, মানে সফট কর্নার, মানে এটা একটা বেশ ভালো, যে উনি এই হাত দিয়ে আমি একটু বাজাই একটা, তো সেই হারমোনিয়ামটা আমি করেছি, মানে বাজিয়েছি, এবং ওই জিনিসের সাথে আমার এখনো সম্পর্ক আছে। চিরদিন কাহারও সমান নাহি চায়, একটা গান আছে, এটা এই গানটা মানে আমার মা খুব গাইতো, মানে হয়তো রান্না করছে বা কোনো সময় উনি ঘরে আছে, এই গানটা উনি গাইতেন। তো জানি না কেন গাইতে, এখন বড় হয়ে সেটা ফিল করছি, হয়তো সত্যিই তো জীবনের সাথে এটা যেন কোথায় যেন একটা চলন আছেই আছে সবার একটা, যেরকম আমিও ছোট থেকে বড় হয়েছি, একটা সময় এখন একটা যাচ্ছি, আগে কি হবে সেটা কেউই জানে না। তো এই কথার সাথে মানেটা খুব, এই গানটা আজ থেকে মনে হয় আমার 50-60 বছর তো হবে এর সৃষ্টি হয়েছে গানটা, আমারই তার আগে আমার ছোট থেকে শুনছি, মানে 50-60 ইয়ার হয়ে গেছে অনেক গানটা। তখনও এই গানটা লেখা হয়েছে যে কারো চিরদিন সমান নাহি চায়। তো এই গানটা আমার খুব মনে পড়ে, এবং সেটা মনে পড়লে আমার মায়ের কথা খুব মনে পড়ে। মানে আমার হচ্ছে গান হচ্ছে আমার মানে লাইফ, মানে আমার এটাই, মানে আমি সবসময় এটাই ভাবি। আর অ্যাকচুয়ালি সময় খুব কম পাই, মানে সারাটা দিন ঘুম থেকে ওঠার পর থেকে ওই মানে যা হয় মানুষের জীবন, একটা ব্রেকফাস্টের পর থেকে সাধনা শুরু করি, তারপরে হয়তো কোনোদিন নিজের সাধনার পর হয়তো শেখাতে যেতে হয়, না হয়তো স্টুডিওতে যেতে হয় বা রিহার্সাল যেতে হয়, এটা হচ্ছে কাজ। এবার যদি ফ্লাই করি, সেখানে গিয়ে আবার সে হয়তো হোটেলে আছি বা কোনো গেস্ট হাউসে আছি বা যেখানে আছে সেখানে গিয়েও গান শুনতে হয়, এই পর্বটা তো আছে। এই পর্বটা ছাড়া যেরকম আমার মানে এটা হয়ে যাবার পর, মানে এর মধ্যে তো জীবনটা কাটাচ্ছি, তো যদি কোনো সময় পাই, সেটা আমার কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে একদিন বসে বেশ ঠান্ডা এসিতে বসে একবারে, মানে আমার এসিটা খুব চিল চাই, তো সেখানে বসে একটু বেশ খাবার খেতে, যেমন হয়তো চিকেন তন্দুরি খেলাম বা মাটন বিরিয়ানি খেলাম, একটা বেশ ভালো একটা হোটেল হতে হবে, মানে খাওয়াটা যে বিশাল ইম্পর্টেন্স তা না, বেশ পরিষ্কার সুন্দর জায়গা, সেখানে বসে আমি খেতে খুব ভালোবাসি, এবং আমার সিনেমা দেখতে খুব ভালো লাগে। আমার পছন্দের ছবি হচ্ছে, ছোটবেলা থেকে আমি খুব সত্যজিৎ রায়কে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, ওনার বই আমি অনেক দেখেছি, পথের পাঁচালী, অপু, আগন্তুক, শাখা পোশাকা,
এরকম ধরনের নায়ক আমি দেখে বড় হয়েছি। তাছাড়া বেসিক্যালি আমি যেটা বলবো, আমি অমিতাভ বচ্চনকে খুব ভালোবাসি, আমার ওনার বই সবসময় ভালো লাগে। এবং তার সাথে প্যারালাল মিঠুন চক্রবর্তী, মানে মিঠুন দাম, মানে আমি দেখেছি ওনার বই, প্রচুর বই দেখেছি। তো সত্যি আমাদের বাঙালির গর্ব, এবং উনি দাদা যে অভিনয় করেন, এবং ওনাকে আমি সামনাসামনি একটা রাত পুরো আমরা একসাথে দেখেছিলাম। তার একটা ছোট্ট করে সি কোম্পানি বলে একটা বই এসেছিল, এটা হচ্ছে আমাদের জিতেন্দ্র, মানে ওনার মেয়ে যে একতা কাপুরের, ওদের প্রোডাকশন ছিল। তো এই যে ঠান্ডা কলকাতা বলে, সেই সময় এটা মনে আজ থেকে 15 বছর আগে বইটা রিলিজ হয়েছিল। ওটা আমি শুটিং দেখতে গেছিলাম, পরের দিন 26 জানুয়ারি ছিল, মানে 25 তারিখ রাতে ওখানে আমি ছিলাম। মানে এত ঠান্ডা, মানে মিঠুন দাস সেখানে একটা সাদা পায়জামাজি বলে শুটিং করছে, মানে সারা রাত ধরে শুটিং হয়েছে, মানে অত ঠান্ডার মধ্যে। একটা গেস্ট হাউসের শুটিং ছিল গোরেগাঁওতে, সেটা আমার খুব ভালো লাগে। আমার সবসময় ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি বড় শিল্পীর সাথে বাজাবো। তো আমি নিজে পার্সোনালি একটা আমার সাবজেক্ট, আমার তবলা, যেটা আমি ছোট থেকে বাজাই, সেটা আমি দুনিয়া দরবারের কাছে যতটা প্রচার করতে পারি, লোকে আমাকে ভালোবাসুক, আমাকে ডেকে নিয়ে বাজাক, এটা আমার একটা ছিল। সেটা আমি আশা করি আমি কিছুটা আপনাদের আশীর্বাদে করতে পেরেছি। আমার এই যে সাবজেক্টটা, যাতে আমি আরো দুনিয়া এবং দুনিয়ার আরো আগে এটাকে পৌঁছে দিতে পারি, এবং আমার এখন যেটা চাই যে আমি নিজে মানে আরো বাজি, আরো নাম করতে চাই, সেটা এখনো আমার মনে বাকি আছে। লোকে আমাকে আরো চিনুক, আরো ডাকুক, আরো ভালোবাসুক, সেটা আমি চাই। এবং আমার তবলা বাজনাটা আরো বজায় থাকুক, সেটা আমি। সবার আগে যে শিল্পী হিসাবে যে প্রত্যেকটা মানুষকে মানে একটা সততা থাকা উচিত, মানে সততার মাধ্যমে মানে বাঁচতে হবে। আর যদি কেউ সঙ্গীতের মধ্যে থাকে, তাকে তো ভালো গুরু চাই, ভালো রেয়াজ চাই, সময় করতে হবে, এবং শুধু নিষ্ঠার সাথে তাকে প্র্যাকটিস করে তাকে জীবনে আগাতে হবে। সে তাহলে সাধনার মাধ্যম দিয়ে আমাদের সঙ্গীত নিয়ে সেই জায়গাটায় সে পৌঁছাতে পারবে। তাছাড়া কিছুতেই সেটা সম্ভব, এর কোনো বিকল্প রাস্তা নেই। সাধনা ছাড়া সঙ্গীতের কোনো বিকল্প রাস্তা নেই। এবং খুব শান্তভাবে এবং শ্রদ্ধার সাথে, এবং মানে মানে ভালো মানুষ, সেটা তো বলা যায় না, মানে ভালো মানুষ হতেই হবে এরকম কিছু না, কিন্তু ভালো দিকগুলো মানুষের জীবনে যেগুলো হওয়া উচিত, সেগুলো মেনটেন করে মানুষকে জীবন পথ চলা উচিত। এটা যে কোনো মানুষকে সেটা ফলো করা উচিত আমার, তাতে নিজেও শান্তি পাবে এবং নিজের কেরিয়ার বা যে কোনো লাইনে কাজ করে সেটা উন্নতি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।